আমরা দামোদরের ওপর একটা সেতু চেয়েছিলাম, যা বাঁকুড়া জেলা আর পশ্চিম বর্ধমানকে সংযোগ করবে। আর বিধানসভায় আমি মমতা ব্যানার্জিকে অনেকবার বলেছি যে আমাদের এই অনুমতি দিন। হয় আপনি এটা করুন, আর যদি আপনি করতে না পারেন, আমি কেন্দ্রীয় সরকারকে বলবো। আমি মিহারের সাথেও দেখা করেছি, নীতিন গড়করি জির অফিসের লোকেদের যে আমরা সেতুটা করিয়ে নেব, কিন্তু উনি আমাদের অনুমতি দেননি, তাই আমরা এটা করতে পারিনি। আমি একটা ছোট উদাহরণ দিতে চাই। আমাদের দামোদরের ওপর একটা সেতু হওয়া উচিত, যা পুরুলিয়া বাঁকুড়া জেলাকে জুড়তে পারে। এটা ইসকোর কাজ ছিল। ওরা 5 বছরে করতে পারেননি। প্রথমবার একটা কাঠামো তৈরি হয়েছিল, সেতু বানিয়ে দেবে। ওরা আশ্বাস দিয়েছিলেন, হ্যাঁ, মোদিজির সময় বানিয়ে দেবে। মোদিজি আসবেন, ব্রিজ বানিয়ে দেবেন। ওটাকেই ইস্যু বানাতে পারল না। বেশিরভাগ দেশে 5 বছর, যেটা ভারতে একটা রাজ্য বিধানসভার কার্যকালের সমান, এই রকম একটা নদীর ওপর একটা কংক্রিটের ব্রিজ বানানোর জন্য যথেষ্ট। এই ক্ষেত্রে আমি দামোদরের ওপরে আছি, যেটা এই দিকে আসানসোল আর অন্যদিকে বাঁকুড়াকে যুক্ত করছে। সুতরাং যেমন আমি বলেছিলাম, এই রকম নদীর ওপর কংক্রিটের ব্রিজ তৈরি হয়। এখানে এই সময়টা শুধু এটুকুই করার জন্য যথেষ্ট হয়েছে যে আমি যেটায় দাঁড়িয়ে আছি সেরকম বাঁশের সেতু তৈরি হবে, বন্যায় ভেসে যাবে আর আবার নতুন করে তৈরি হবে। এখন আপনারা শুনলেন আমি বিজেপি বিধায়ক এবং টিএমসি প্রার্থী দুজনেরই সাক্ষাৎকার নিলাম, এবং এটা সত্যিই একটা রাজনৈতিক মাস্টার ক্লাস ছিল, কারণ তারা দুজনেই এখানে একটা কংক্রিটের ব্রিজ না হওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে। সরকারকে আমরা এতবার বলেছি যে আমাদের একটা সেতু বানিয়ে দিতে হবে, তাই তার জন্য আমাদের সেতু আর দামোদর সেতু বন্ধন কমিটিও আছে। আচ্ছা, হ্যাঁ মানে আপনাদের ওটা পুরোপুরি সংগ্রামের জন্যই তৈরি হয়েছে? হ্যাঁ, সংগ্রাম তো করছি তো স্যার, আমরা তো সবকিছুই করছি, তাই এর জন্যই তো আমরা চাইছিলাম। দেখুন, টেম্পোরারি, বর্ষার সময় আসে আবার ভেঙে যায়, আবার নতুন করেও তৈরি হয়। আচ্ছা, তো এটা বলুন, আমি এখন ওদিকে গিয়েছিলাম, তো আমি অগ্নিমিত্রা পালের সাথেও দেখা করেছি আর টিএমসির এমএলএর সাথেও দেখা করেছি। ওরা দুজনে একে অপরকে দোষ দিচ্ছে। ওরা বলছে বিজেপি বলছে টিএমসির দোষ, টিএমসি বলছে বিজেপির দোষ। কিন্তু যে সরকার আছে, সরকারকে বলা উচিত। কোন সরকার? সরকার বলতে ধরুন আমাদের যে রাজ্য সরকার আছে তাকেও দেখা উচিত, যে কেন্দ্র সরকার আছে তাকেও দেওয়া উচিত। আমাদের তো দুটো সরকারের থেকেই চাই, তো যে আমাদের কাছে আছে আমরা রাজ্য সরকারকে আমাদের কথা বলবো, যেটা রাজ্য সরকারের দেখা উচিতের দেখভালের জন্য বা কিছু করার জন্য। দেখুন, আমি তো যখন ছোট ছিলাম তখন থেকেই শুনছি যে ব্রিজ হবে হবে, কিন্তু এখনো হচ্ছে না। কত ছোট ছিলেন আপনি যখন থেকে শুনছেন? তো যখন আমার বয়স আর কি 4-5 বছর ছিল, তখন আমার বাবা এখান দিয়ে আনাগোনা করত, বানপুর ইস্কোতে কাজ করত, সাইকেল নিয়ে এখানে আনাগোনা করত। এখন তো ভাবুন, ব্রিজ আছে, কিন্তু বর্ষাকালেই তো চলে যাবে। ওই সময় ভাবুন, এত ভরা নদীতে নৌকায় কত ঝুঁকি থাকে। যেতে আসতে হয়, কিন্তু বাধ্য হয়ে মানুষকে কাজের জন্য যেতেই হয়। আর কিছু মনে না করলে, এখন আপনার বয়স কত? এখন আমার 29। তাহলে 4-5 বছর বয়স থেকে আপনি শুনছেন, 29 হয়ে গেল, মানে 25 বছর ধরে এটাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন সরকার আসে আর যায়, আর বলে এটা করব, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এখন পরিকাঠামো আসানসোলের সমস্যাগুলোর মধ্যে শুধু একটি। এটা বাংলার কয়লা ও শিল্পাঞ্চল, এবং আরেকটি গুরুতর সমস্যা হল এখানকার ভারী শিল্পগুলির বন্ধ হয়ে যাওয়া। এই পুরো বিষয়টি বোঝার জন্য আমি আপনাদের বলি আমি কোথায় আছি। আমি বার্নপুর নামে একটি জায়গায় আছি। কয়েক দশক আগে একসময় বার্নপুর এই জায়গার শিল্পের দৃঢ়তার প্রতীক ছিল। এখন এখানে অনেক অনেক বন্ধ ইউনিট রয়েছে, বিশেষ করে এটি বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি, যা সত্যিই সেই শিল্পক্ষেত্রের উদাহরণ যা পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে কোম্পানিটি কি ছিল। এটা শুধু একটা কারখানা ছিল না বার্ন স্ট্যান্ডার্ড, এটি ইঞ্জিনিয়ারিংয়ের এক দিকপাল ছিল। এই সেই কোম্পানি যা হাওড়া ব্রিজ তৈরি করতে সাহায্য করেছিল, দক্ষিণেশ্বর মন্দিরের জন্য লোহা সরবরাহ করেছিল, এবং অনেক অনেক রেলওয়ে ওয়াগনও তৈরি করেছিল। এখন এর দিকে দেখুন, ওই তালাটা দেখুন। 2018 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা এটি বন্ধ করে দেয়, এবং আজকাল এখানে একমাত্র যা তৈরি হয় তা হল নীরবতা। এখানকার রাজনৈতিক দায়ভার নিয়ে শাসক এবং বিরোধী উভয় পক্ষই বছরের পর বছর ধরে বিতর্ক করেছে। আপনি যদি বিজেপিকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে এর দায় রাজ্য সরকারের বা মমতা ব্যানার্জির। আপনি যদি টিএমসিকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে এই ধরনের ইউনিটগুলো চালু রাখা কেন্দ্রের এখতিয়ার। এখন এটাই একমাত্র নয় যা এখানে বন্ধ হয়ে গেছে। এই দিকে আরও অনেক কোম্পানি আছে যাদের গেটেও শাটার নেমে গেছে, এবং এটা সত্যিই একটা ট্র্যাজেডি। এমন একটা জায়গায় যা একসময় শুধু বাংলায় নয়,
দেশের সমগ্র পূর্বাঞ্চলেও শিল্পায়নের প্রতীক ছিল। এই যে কোম্পানিটা বন্ধ হয়ে গেল, এর রাজনৈতিক দোষ কার? রাজনৈতিক দোষ প্রত্যেক ইউনিয়ন নেতার। কারণ এটা যদি বন্ধ হয়ে থাকে, প্রথমত একটা চলতি লাভজনক কারখানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইউনিয়ন ছাড়া আর কেউ তা বন্ধ করাতে পারে না। কি এমন পরিস্থিতি হলো যে এটা বন্ধ হয়ে গেল? কোনো পরিস্থিতি নেই। এখানে সবাইকে নেতারা প্রলোভন দেখিয়েছিল যে বিআরএস দিলে এই টাকা পাওয়া যাবে, এই টাকা পাওয়া যাবে। এখানেই কারখানা বন্ধ হয়ে গেল। আর যারা ঠিকাদারিতে কাজ করত তারা তো পুরো বেকার হয়ে গেল। ইলেকশন এলে তো আপনারা জানেনই যে অনেকেই এসে অনেক কিছু বলে যায়। এখানে তো এখন যে কোনো পার্টিই হোক, তারা তো ধর্মের রাজনীতিই বেশি করছে। অন্ধভক্ত এখন অনেক বেশি, ধর্মেরই রাজনীতি বেশি। একটা সময় এমন আসছিল যে যখন আমাদের ফ্যাক্টরিটা খুব খারাপ পরিস্থিতিতে ছিল, তো সেই সময় তো আমাদের এখানে যে বাংলার সরকার ছিল, অর্থাৎ কিনা মমতা ব্যানার্জি ছিলেন সম্ভবত, সেই সময় ওনার কনসার্নটা ভালো ছিল। সেই সময় 10 বছর পর্যন্ত আবার টানা হলো। তারপর থেকে তো আবার এখন আপনার কার কথায় বেশি বিশ্বাস? বিজেপিও বলে ইন্ডাস্ট্রি করবে, টিএমসিও বলে ইন্ডাস্ট্রি করবে। যে করবে আমাদের জন্য ভালো। যে করে দিক, কিন্তু আপনি তো দুজনের কথাই শোনেন, তো আপনার কি মতামত? শোনেন, তো আপনার কি মনে হয় কে করতে পারে? দুজনই করলে আমাদের পক্ষে তো একজনকে বেছে নেওয়া মুশকিল। এই অঞ্চলের গল্পটা হয়তো দলীয় ইস্তেহারে বলা হয় না, বরং এখানকার সবকিছু যেভাবে থমকে আছে তার মধ্যেই বলা হয়। এখন বিজেপি বলবে যে টিএমসির কারণে বাংলা একটা শিল্প শ্মশান। টিএমসি বলবে যে অপূর্ণ স্বপ্নগুলোর জন্য কেন্দ্রই দায়ী। মানুষের হয়তো এমন একটা ভবিষ্যৎ প্রয়োজন যা এইভাবে মরচে পড়ে যায় না।